বিশাল বড় ব্রেকিং নিউজ। শেখের বেটি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না, তবে ডিসেম্বরের কয়েক মাস আগেই তিনি দেশে ফিরছেন ইনশাআল্লাহ। 95% এর উপরে নিশ্চিত হয়ে আপনাদেরকে এই তথ্য জানালাম। আগেই বলেছিলাম আওয়ামী লীগ এই মুহূর্তে রামের করাতে পরিণত হয়েছে, আইতেও কাটে যাইতেও কাটে। আগামী সেপ্টেম্বরে ফ্যাসিস্ট তারেক দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো। তবে দিল্লিতে সফরে না যাইয়া শুধু দেশের মধ্যে বৈশা একদিকে 9 বার এডিট করিয়া দিল্লিকে হুঙ্কার দিবা, বিভিন্ন বিষয়ে অসন্তোষের প্রকাশ করবা, আবার অন্যদিকে কাঁচামরিচ দাও, পেঁয়াজ দাও, ডাল দাও, ডিজেল দাও, তেল দাও, এইগুলা চাইবা। গঙ্গার পানি কিন্তু জায়গায় বসে চাইলে হবে না, নবায়ন করতে কিন্তু এখানে যাইতে হবে এবং সর থাপড় কান্ডলা খাইতেও হবে। মাথায় রাখবেন বুড়া ভাম জঙ্গি ওই যে ফরহাদ মাজার, আসিফ নজরুল ইশার এবং বিএনপির বিভিন্ন মন্ত্রী বক্তব্যের ছন্দপতনটাকে খেয়াল করেছেন? তারা এক একজন এক এক রকমের বক্তব্য দিতেছে। এতদিন ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে অনেকেই বলতেছিল তিনি যেদিন দেশে ঢুকবেন ওইখান থেকে ফাঁসির কাজটা নিয়ে যাওয়া হবে, দেশে ঢোকা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে, দেশে ঢোকা মাত্রই তার বিচার কাজ শুরু হয়ে যাবে, তিনি দেশে ঢুকতে পারবেন না, এমন অনেক বক্তব্য। ইতিমধ্যে বাংলাদেশের জঘন্যতম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বলতেছেন আপনি আসেন দেশে, আমরা রাজপথে দেখে নেব। মানে এখন রাজপথে আগে, তারপর ফাঁসির কাজটা নাকি? আবার শিলং সালাউদ্দিন বলে তার কোনো অস্তিত্ব নাই, তিনি যে বক্তব্য দিয়েছেন আপনারা কি দেখেছে? কথাটা বললে আবার একটু হাসিও মারে। ওরা জানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এই দেশের অধিকাংশ মানুষ ভিডিওতে দেখে নাই, রেডিওতে শুনেছে। 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সমস্ত বাঙালি রেডিওর মাধ্যমে শুনেছে, তারা দেখে নাই। এবং বঙ্গবন্ধুর পক্ষ থেকে যারা স্বাধীনতা পাঠ করেছে সমস্ত মানুষ তারা রেডিওতে শুনেছে। তদ্রুপ শেখের বেটিও স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যে ঘোষণা দিবেন এমনও তো হইতে পারে সেটা মানুষ রেডিওর মাধ্যমে শুনবেন। তবে তার চূড়ান্ত যুদ্ধের ডাক তিনি দেশের বাড়িতে বসেই দেবেন ইনশাআল্লাহ। ফরহাদ মাজার বলতেছে যে এটা যে পুরা স্নাইপার, এটা সত্যি ডিপ স্টেট এখানে খেলছে, মানে নানান গোপন কথা তিনি বলতেছেন। অন্যদিকে আসিফ নজরুল স্যার আজকে বললেন যারা 71কে খাটো করে জুলাইকে বড় করতেছে ওরা জুলাইয়ের ধান্দাবাজ। ইতিমধ্যে আসিফ নজরুল স্যারের স্বীকারোক্তি কিন্তু নেওয়া হয়ে গেছে। মনে রাখবেন তার স্বীকারোক্তি কিন্তু জবানবন্দি হয়ে গেছে। এরা বিভিন্ন গণমাধ্যমে যাই যে কথাগুলো বলতেছে এটাই জবানবন্দি। মাথায় রাখবেন প্রথম আলো পত্রিকাটা অনেক বড়, মোটামুটি এটা শক্তিশালী একটা পত্রিকা। এরা আমার আপনার মতো ওরকমের মেধা নিয়ে চলে না। আগামীতে বাঁচার জন্য ইতিমধ্যেই তারা অনেক বড় বড় ধামচাম বেড়াদেরকে স্বীকারোক্তি, অর্থাৎ বিগত সরকারের ডেভিল ইনুস ক্যাবিনেটের সদস্যদের নিয়ে ধরে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকার, এটাই স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ড হয়ে যাচ্ছে। পরবর্তী এই প্রশ্ন এরা এড়াইতে পারবে না। অনেক গোপন কথা আছে, বলা যাবে না ভাইরা আমার। শুধু একটা কথা বলি, তারেকের এখন পরিণতি এই রকমের, ধরেন আপনি নদীর সমুদ্রের মাঝখানে একটা জাহাজ নিয়ে গেছেন, জাহাজের ছাদে আপনি আর তারেক আছেন। এখন তারেকের জীবন বাঁচানোর সামনে অপশন হলো দুইটা, তোরে সমুদ্রের মধ্যে ফেলাই দিব, তুই সাঁতরাইয়া বাঁচগা, আর নইলে সমুদ্র জাহাজের লগে একটা রশি বাইন্দা, রশি দিয়া দিছি ঝুলাইয়া, তুই রশির লগে ঝুলে থাকতে পারবি, কোনটা করবি? নিশ্চয়ই অপশন রশির লগে ঝুলে থাকাটা নিব। মরার ভয় পায় না এমন কয়জন আছে? এই লোকটা মেরুদণ্ডের হাড্ডি ভাঙ্গা নিয়ে মুসলেকা দিয়ে দেশ থেকে বাইকে গেছিল, জীবনে বাংলাদেশে আসবে না, রাজনীতি তো দূরের কথা। অথচ সেই লোক দেশে আইসে একেবারে জিন্দিগিতে কোনোদিন মেম্বার কাউন্সিলের কিছু হয় নাই, আইসা দেশের প্রধানমন্ত্রী হইয়া তিনি কোন ভাবে চললেন? তার পিতা ডেভিল ইনুসদের দেখানো পথে চললেন। মাথায় রাখবেন ফ্যাসিস্ট তারেক ক্ষমতায় আসার পরে আমাদের আগামী দিনের নেতা সজীব ওয়াজেদ জয় সাহেব তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন, বিএনপি আমাদের শত্রু নয়, প্রতিপক্ষ, স্বাধীনতা বিরোধীরা আমাদের শত্রু, বন্ধুসুলভ একটা বার্তা তিনি দিয়েছিলেন। বিএনপি মূলত তারা 5 বছর ক্ষমতা হোক এটা নিয়ে আওয়ামী লীগের কোনো হেডিক ছিল না, যদি বিএনপি তাদের অতীতের কথা রাখতো। কারণ আজকে বিএনপি সরকার গঠন করেছে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের ভোট তারা টেনেছে, তোমরা আমাদেরকে ভোট দিলে শান্তিতে থাকতে পারবা, আওয়ামী লীগ ফিরে আসবে, এমন মিথ্যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল। দেশের স্বাধীনতা, আইন, বিচার, সংবিধান সমুন্নত রাখবে এমন ওয়াদাবদ্ধ ফ্যাসিস্ট তারেক হয়েছিল। কিন্তু ক্ষমতায় আইসাই ডেভিল ইনুসের ন্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ
তিনি আইনে পরিণত করেছে। এইখানে আসল টোপটা ওর গলার মধ্যে পড়ছে। আগামীতে বেটা হয় মরবি নাকি বাঁচবি, কোনটা সিদ্ধান্ত তোর, কিন্তু ঝুলে থাকার মতোই থাকতে হবে। আর এই কারণে বলছি, ওই দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো, কোনো সমস্যা নেই। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। শেখের বেটির রশিতে এমন ভাবে এই স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জুংরা দেশ ধ্বংসকারীরা এমন ভাবে ফাঁসা গেছে, শুধু একটা টান দিবেন দেখবেন গণফাঁসি কার্যকর হয়ে গেছে ইনশাল্লাহ। তাই সর্বোচ্চ প্রস্তুতি, ডিসেম্বরে নয়, ডিসেম্বরের আগেই জননেত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। সর্বশক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। বিজয় আমাদের নিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যে ভারতকে হুমকি দিয়েছেন যে হাসিনা কার্ড খেলবেন, অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চাইবেন, দুটোই বিপরীতমুখী। মানে তিনি ভারতকে হুমকি দিচ্ছেন, যিনি ভারতপন্থী, যে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে পরিচিত। আমাদের মানে বিএনপিতে তারা কয়েকজন আছেন, আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, তিনি, এরকম কয়েকজন আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরা ভারতপন্থী হিসাবে বিএনপির লোকজনই মনে করে। এমনকি সেই ভারতপন্থী সিলটা থেকে মুক্তি পাওয়ার জন্য উনি এরকম করতেছেন, নাকি আসলেই উনি কোনো পলিটিক্স করতে, কি পলিটিক্স করতেছেন, নাকি শেখ হাসিনাকে প্রচন্ড ভয় পেয়েছেন, কোনটা? ভারতের কাছে কি প্রমাণ করতে চান? ভারতের কাছে কি প্রমাণ করতে চান? বলা আর কি যে ভাই আমি একটু সমালোচনা করবো কিন্তু আমি তোমাদেরই লোক, এটা বলা, এটা ভারতের কাছে কি মেসেজ দিচ্ছেন? হাসিনা কার্ড খেলবেন, অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চাইবেন, দুটো বিপরীতমুখী। হাসিনাকে শেখ হাসিনা বলার মতো তার মানে সৌজন্যতা নাই, মানে সৌজন্যতা হারায় বলছেন। এখন আমি জানি না ওনাকে যে ভারতপন্থী বলা হয় সেখান থেকে, বা শিলং সালাউদ্দিন বলে, এই তো 2 দিন আগেও বা 1 দিন আগেও কিন্তু এনসিপির নেতারা শিলং সালাউদ্দিন বলে তাকে গালাগালি করেছে। তিনি যেটা বলছেন যে বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যা বলেছেন তা ভারত সমর্থন করে না, তিনি পত্রিকায় দেখেছেন। তো ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে, তিনি প্রশ্ন করেছেন। একইভাবে কূটনৈতিক সম্পর্ক, এইভাবে কূটনৈতিক সম্পর্ক ভারতকে থ্রেট করছেন। কেউ বিশ্বাস করবে সালাউদ্দিন সাহেব ভারতকে থ্রেট করে? কে বিশ্বাস করবে? আই ডোন্ট থিংক সো। সবাই ওনাকে শিলং সালাউদ্দিন বলে। উনি আজকে দাবি করেছেন তাকে বস্তাবন্দি করে ভারতে ফেলে রাখা হয়েছিল, আর শেখ হাসিনাকে এরকম করে উনি অনেক ব্যঙ্গ করেছেন যে তিনি তার দেশে প্রত্যাবর্তন করেছেন, প্রত্যাবর্তন দিবস নিয়ে ব্যঙ্গ করেছেন। তার দলের উনি অনেক ইতিহাস জানেন, ইতিহাস নিয়ে চর্চা করেন, অনেক কিছু জানেন, এবং সেগুলো নিয়ে উনি যখন করেন, কি বলে, ব্যঙ্গ করেন, তখন কিন্তু সত্যি প্রশ্ন জাগে যে তার অন্তরে আসলে কি কথা। উনি ব্যঙ্গ করেছেন শেখ হাসিনা তার দেশে প্রত্যাবর্তন করেছে, আর তাকে বস্তাবন্দি করে নাকি ভারতে রেখে আসা হয়েছে। তাহলে উনি স্বীকার করছেন যে বাংলাদেশ সরকারের সমস্ত আয়োজন নিয়েই শেখ হাসিনা ভারতে গেছেন তার নিরাপত্তার জন্য। উনি স্বীকার করছেন, কিন্তু ওনার কথার মধ্যেই আছে। তিনি আবারও বলছেন যে তার এবং তার দলের প্রধানের যে প্রত্যাবর্তনের যে পার্থক্য আছে সেগুলোর ব্যাপারে যে পার্থক্য আছে সেটা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন এবং এয়ারপোর্টে আমাদের একজন মন্ত্রিপরিষদের সদস্য তাকে অভ্যর্থনা দিয়েছে। এই যে একটা অ্যাড করলেন মিথ্যা কথা, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গেছেন, এই কথা কখনো জয়শঙ্কর বলেননি। তিনি একটা মিথ্যা কথা অ্যাড করছেন। এয়ারপোর্টে আপনাদের একজন মন্ত্রিপরিষদ সদস্য তাকে অভ্যর্থনা, এটাও ঠিক না। মন্ত্রী পরিষদ সদস্য তাকে অভ্যর্থনা জানায় নাই, মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি অজিত দোভাল তাকে অভ্যর্থনা জানিয়েছেন। ভুল তথ্য দিয়ে এই সালাউদ্দিন সাহেব কিন্তু সবাইকে করতেছেন। তিনি বলছেন আমাদের বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপর বস্তা সহকারে ওখানে ফেলে দিয়েছে, এই ব্যতিক্রমগুলো আছে। কি বলেন? ওনাকে বস্তাবন্দি, এই প্রথম একটা নতুন তথ্য পাওয়া গেল যে সালাউদ্দিন সাহেবকে বস্তাবন্দি করে ওইখানে ফেলে রাখা হয়েছিল, কিন্তু আমরা তখনকার নিউজগুলো যেটা জানি উনি শিলংয়ে ঘোরাঘুরি করতেছিলেন রাস্তায়। তারপর উনি পুলিশের সাহায্য নিয়েছেন, পুলিশের কাছে গেছেন, পুলিশ তাকে জায়গা দিচ্ছে, তারপর এক পর্যায়ে একটা মামলা হয়েছে। আমি এইটুকু আমরা ওনার মুখ থেকেই শুনেছি।
উনি এর আগে বলতে এখন এখন নতুন তথ্য দিচ্ছেন যে ওনাকে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাত পা চোখ বেঁধে তারপর সে বস্তায় করে তাকে ফেলে রাখা হয়েছে। নতুন তথ্য কিন্তু আমরা কিন্তু এগুলো মনে রাখা উচিত আমাদের প্রত্যেকে, যখন আমরা কোথাও কথা বলবো এই তথ্যগুলো যে মিথ্যাচারগুলো মনে রাখা উচিত। এই জন্য মনে রাখা উচিত সালাউদ্দিন সাহেবের এই কথায় যে উনি যখন সম্বিত ফিরে পেয়েছেন তখন উনি দেখেছেন যে উনি ওই দেশে অবস্থান করতেছেন এবং সেই অনুসারে তিনি পুলিশের সহায়তা নিয়েছেন। পুলিশ তার অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলা উনি চালিয়েছেন দীর্ঘদিন এবং সেই মামলার সুবাদে তিনি বাংলাদেশে ফেরত আসেন। মামলা ওনার চলে আসার সুযোগ ছিল কিন্তু উনি আসেন নাই। কিন্তু এগুলোও কিন্তু একদিন আলোচনা আসবে যে ওনার কিন্তু বাংলাদেশে চলে আসার সুযোগ ছিল, উনি কিন্তু আসেন নাই। আর শেখ হাসিনা তার মামলার মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে দেশে আসতে চান, আর ওনার সমস্ত সুযোগ ছিল চলে আসার, কিন্তু উনি আসেন নাই। ওখানে উনি বাংলো বাড়িতে কি বলে ভারত সরকারের আতিথেয়তায় তিনি অবস্থান করেছেন। যদি ভারত সরকারের আতিথেয়তা না হয়ে থাকে তাহলে উনি কোথায় টাকা পয়সা পেয়েছেন ওইখানে এত বড় একটা বাংলো ভাড়া করে থাকার জন্য? এক নম্বর। তাহলে উনি পাচারও করেছেন। দেখেন, অপরাধী কিন্তু অপরাধের টের দিয়ে যায়। তিনি যদি ভারত সরকার ওনাকে যদি আশ্রয় না দিয়ে থাকে, ভারত সরকার যদি ওনাকে বাংলা বাড়িতে না রেখে থাকে, তাহলে উনি নিজের খরচে ওখানে ছিলেন। সে নিজের খরচটা উনি কিভাবে নিলেন ওখানে? কিভাবে গেল ওই টাকাগুলো? ওইটা কি পাচার না? ওই টাকাগুলি পাচার না? ওইটা কি কোনো বৈধ পন্থায় সালাউদ্দিন সাহেবের কাছে গেছিল যে ওখানে হবে? এবার আসেন ওনার মহান নেতা তারেক রহমানের কথা। তারেক রহমানের কথা আপনারা সবাই জানে উনি কিভাবে গিয়েছেন, প্রত্যেকে মানুষ জানে। এখন মিথ্যাচার করলে তো হবে না। তারেক রহমানের কিন্তু বেঁধে দিয়ে আসা হয়নি। তারেক রহমান এখানে মুসলেকা দিয়ে তখনকার সামরিক সরকারের ইয়েদের নেতৃত্বে যে সরকার ছিল তার কাছে উনি মুসলেকা দিয়ে উনি দিয়েছেন। উনি গেছেন ভারতে গেছেন যেদিন আপনার নিশ্চয়ই ইতিহাসটা একটু জানুন। উনি প্রথম খালেদা জিয়ার সাথে, এখন অনেক সামরিক কর্মকর্তা এই তথ্যগুলি দিচ্ছেন যে খালেদা জিয়ার সাথে তাদের যে নেগোসিয়েশন হচ্ছিল, খালেদা জিয়া রাজি হচ্ছিলেন না নির্বাচনে অংশ নিতে। তখন এই শর্তে উনি রাজি হন তার 2 ছেলেকে বিদেশে পাঠানো হবে চিকিৎসার জন্য। এবং যখন তিনি রাজি হন যে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নেবেন, তখন এই সামরিক নেতৃত্বাধীন কেয়ারটেকার গভর্নমেন্ট তারেক রহমানের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত অনুসারে তাদের 2 ভাইকেই বিদেশে পাঠানো হয়। প্রথম তারেক রহমান, তারপরে বা প্রথম কোকো বা তারপরে তারেক রহমান। এটা কিন্তু খালেদা জিয়ার সাথে তখনকার সরকারের চুক্তি অনুসারে এটা হয়েছে। এবং সেই দিন খালেদা জিয়া নিজে স্টেটমেন্ট করেছিলেন তার ছেলে আপাতত রাজনীতিতে আসবে না। আপাতত শব্দটাও বলছি না মনে নাই, তবে রাজনীতিতে আসবেন এটা মনে আছে। এবং সেই দিনের কথা আমার এখনো মনে আছে, যেদিন ওনাকে খালেদা জিয়া যে তারেক রহমানকে দেখতে গিয়েছিলেন, সেখানে একজন যুবনেতা, আমি যখন একটা স্টেশনে কাজ করতাম, সেই যুবনেতা একটা ভিডিও ক্লিপ আমাকে এনে দিয়েছিলেন তারেক রহমান এবং খালেদা জিয়ার যে দেখাটা, খালেদা জিয়া তার সন্তানকে আদর করতেছেন এবং কান্না করতেছেন, সেই ভিডিও ক্লিপটা আমার মনে আছে। এবং সেই সময়ের কথা কিন্তু আমি বলছি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আমি বলছি। ওই যুবনেতা যখন আমাকে ক্লিপটা দেন, তখন বলছেন ওখানে কি কি আলোচনা হয়েছে। তারেক রহমান নিজে এই তার মাকে দিয়ে এই চুক্তিটাতে মানে সরকারের সাথে এই সমঝোতা করার জন্য তারেক রহমান কিন্তু তার মাকে দিয়ে এটা করিয়েছিলেন। তার মা সন্তানের এরকম খারাপ অবস্থা দেখে তার প্রতি অত্যাচার হয়েছে, তাকে প্রচন্ড অত্যাচার করা হয়েছিল তখনকার। এটাও সত্য কথা যে তারেক রহমানের উপর প্রচন্ড অত্যাচার করেছিল তারা। তখন তিনি অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মায়ের মাধ্যমেই কিন্তু এই নেগোসিয়েশনটাতে গেছেন। এবং তার মা শেষ পর্যন্ত তার সন্তানের সুস্থতার জন্য, মা তো এটা করবেই, তার মা সন্তানের সুস্থতার জন্য, সন্তানের কল্যাণের জন্য তার মা ওইটাতে রাজি ছিলেন। এবং তোনার সম্মতি, 2 জনের সম্মতিতে তিনি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছিলেন, তিনি আর রাজনীতি করবেন না। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন অ্যাক্টিভ জার্নালিস্ট। তোনার 2 জনের চুক্তি অনুসারে উনি রাজনীতিতে থাকবেন না। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, ওনাকে যখন খুব সুন্দর রাতের বেলায় ওনাকে ফ্লাইটে উঠানো হয়, তখন কি হয়েছে, তখন আরো অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো অনেক সাংবাদিকই জানেন।
তার কাছে কিভাবে আরো মুসলিকা আদায় করা হয়েছে, একটা মুসলিকা না, কয়েকটা মুসলিকা আদায় করা হয়েছিল। আজকে যারা জেনারেল আছেন এই যে একজন জেনারেলকে ধরা হয়েছে, তারপরে আরো এই যে মাসুদ্দিন চৌধুরীকে ধরা হয়েছে, যে জেনারেলরা আছেন জেনারেলরা কিন্তু ডিটেইল বলতে হচ্ছে, শুধু জেনারেলদের চুক্তি অনুসারে হয় নাই। আজকে যারা জেনারেল আছেন তারা তখন মেজর র্যাঙ্কিং অথবা লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কিং ছিল, তারাও মুসলিকা নিয়েছে। তারেক রহমানকে প্লেনের ভিতরে গিয়ে মুসলিকা নেওয়া হয়েছে, প্লেনের ভেতরে উনি যখন প্লেনে উঠে গেছেন সেখানেও আরেকটা মুসলিকা দিয়েছেন। এগুলো কিন্তু এই মুসলিকাগুলো কোনো না কোনো দিন ইতিহাসের পার্ট হবে, এগুলো বাইর হবে, বাইর না হওয়ার কোনো কারণ নাই। কেউ না কেউ কথাগুলি বলবেন, হয়তো এখন বলছেন না। একটা মুসলিকায় হয়নি, তার খালেদা জিয়ার একটা মাত্র সম্মতিতে তিনি মুক্তি পান নাই, তাকে নিজেকে তার নিজের হাতে মুসলিকা দিতে হয়েছিল।